আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প লেখিকা সুলগ্না মিত্রের কলমে লেখা শুধু তুমি চাও যদি। আপনাদের সঙ্গে রয়েছি আমি উর্নিশা আর আমি অমিত। পর্ব ৩। ঠিক আছে, আপনাকে আমরা পুলিশে দেব না মিস গাঙ্গুলি। রূপসার কাকুতি মিনতি শেষ হওয়া মাত্রই উৎসব এত দ্রুত ভাবলেশীন স্বরে কথাটা বলল যে রূপসার পাশাপাশি আমি নিজেও অবাক হয়ে গেলাম। কিন্তু মাঝখানে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে ও আবারও রূপসার দিকে তাকিয়ে শান্ত ও গম্ভীর স্বরে বলতে লাগলো, আপনি শুধু আমায় সেই মানুষটির নাম বলুন যে আপনাকে এই কাজ করে দেওয়ার জন্য বলেছিল। আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, ওই ব্যক্তি আপনাকে আজ পর্যন্ত ঠিক যত টাকা দিয়েছে আমি তার থেকেও দ্বিগুণ আপনাকে পে করব। আর আমরা পুলিশকেও ইনভলভ করব না। আপনি শুধু নামটা বলুন। উৎসবের কথায় সামান্য হলেও কিছুটা আশার আলো দেখতে পেয়ে রূপসা আগের থেকেও বেশি অস্থিরভাবে ভাঙা ভাঙা স্বরে বলতে লাগলো, আমি আমি ওনার নাম জানি না স্যার। আমি তো এটাও জানি না উনি কে বা ওনাকে কেমন দেখতে। উনি উনি কোনোদিন নিজের মুখ পর্যন্ত কাউকে দেখাননি। আমি শুধু এটুকু বলতে পারি উনি একজন পুরুষ, ব্যাস। তার বেশি না তো উনি কখনো আমাদের কিছু জানিয়েছেন আর না তো জানতে দিয়েছেন। আমি নির্দোষ স্যার, বিশ্বাস করুন আমি নির্দোষ। উৎসবের এই প্রপোজালের উদ্দেশ্য বুঝতে পেরে আমিও আরও জোর দিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি ওনাকে একেবারেই না চিনে থাকো তাহলে ওনার সাথে যোগাযোগ করতে কিভাবে? আর উনিই বা তোমাকে পেমেন্ট দিতেন কিভাবে? উনি উনি ফোন করতেন আমাকে, কোনো অর্ডার দেওয়ার থাকলে উনিই ফোন করতেন, আর নির্দিষ্ট সময় ওনার লোক এসে টাকা পৌঁছে দিত আমার কাছে। কই দাও তো তোমার মোবাইলটা। কোন নাম্বার থেকে ফোন করতেন উনি? বলো আমাকে। রূপসার হাত থেকে মুহূর্তের মধ্যে ওর মোবাইলটা কেড়ে নিয়ে দ্রুত ওর দেখানো নাম্বারে কল করলাম আমি। কল রেকর্ডস থেকে বোঝা যাচ্ছে সত্যি বেশ কয়েকবার ওই নাম্বার থেকে ফোন এসেছে রূপসার ফোনে। কিন্তু কল করা মাত্রই ওপাশ থেকে যান্ত্রিক স্বরে জানিয়ে দেওয়া হলো যে ডায়াল করা নাম্বারের নাকি কোনো অস্তিত্বই নেই। আরও বার কয়েক নিজের ফোনে চেষ্টার পরেও একই উত্তর আসতে উৎসবকে আমি সত্যিটা জানাতে বাধ্য হই। নাম্বারটা তো স্প্যাম বলছে উৎসব। অন্যদিকে কথাটা শোনা মাত্রই রূপসা হঠাৎ করে অস্বাভাবিক রকমের উত্তেজিত হয়ে উঠল। দুহাত দিয়ে নিজের মাথার দুপাশের চুলগুলোকে খামচে ধরে ও যেন নিজের মনে প্রলাপ পোকার মতো এক নাগারে বলে যেতে লাগলো, তার মানে উনি জেনে গেছেন যে আমি ধরা পড়ে গেছি। ওই জন্য নাম্বারটা পাল্টে ফেলেছেন। আমি কেন যে ওনার কথা না শুনে নিজে থেকে এত তাড়াহুড়ো করতে গেলাম। বারণ করেছিলেন উনি আমায়, বারবার বারণ করেছিলেন, তবু যে আমি কেন। স্যার, পুলিশ এসে গেছেন। রূপসার অস্থির প্রলাপের মধ্যেই কুশল দুজন লেডি পুলিশকে সঙ্গে নিয়ে ভেতরে আসতেই উৎসব আগের মতোই স্বাভাবিক শান্ত স্বরে বলে উঠল, ঠিক আছে, ওনাদের বলো মিস গাঙ্গুলিকে নিয়ে যেতে। অন্যদিকে পুলিশকে ভেতরে আসতে দেখে রূপসা উন্মাদের মতো চিৎকার করতে লাগলো, মানে আমি তো কিছু জানতামই না, সব তো বললাম আপনাদের। তারপরেও কেন আপনারা পুলিশকে ডাকলেন? আপনার কথার কি কোনো দাম নেই উৎসব? আমি যাব না। টেবিলের অন্য পাশ থেকে এইবার উৎসবের যে কণ্ঠস্বরটা শোনা গেল সেটা শুনলে কেঁপে উঠবে না এমন মানুষ গোটা সেন্সেশনে হয়তো আর একটাও খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই আছে মিস গাঙ্গুলি, কিন্তু আমি আপনাকে বলেছিলাম আপনি যদি নামটা বলতে পারেন তবেই আমি আপনাকে স্পেয়ার করব, কিন্তু আপনি তো সেটা বলতে পারেননি। ইতিমধ্যেই মহিলা পুলিশরা এসে ওর হাতে হাত করা পরানো শুরু করলে রূপসা যেন আগের থেকেও বেশি অস্থিরভাবে হাত পা ছুটতে ছুটতে চিৎকার করে বলতে লাগলো, আরে আমি জানি না সে কে, আমি সত্যি বলছি আমি জানি না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। কিন্তু ওর কথায় বা আচরণে ঘরে উপস্থিত কেউই তেমনভাবে বিব্রত হলো না, বরং বাকি সকলকে পাঠিয়ে কুশল আমাদের দুজনের থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে যেতেই অবশেষে এতক্ষণ পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম আমি। যেদিন থেকে উৎসব আমাকে বলেছে ওই রূপসার আসল উদ্দেশ্য নিয়ে ও সন্দেহের কথা, সেদিন থেকে আমরা দুজনে অতি সন্তর্পণে এবং সতর্কভাবে অপেক্ষা করে গেছি আজকের এই সুযোগটা আসার জন্য। এমনকি ওই রূপসার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সেদিন ওর সামনে উৎসব আমাকে ওই প্রজেক্ট নিয়ে অতগুলো কথা শুনিয়েছিল। তবে
আজকে কিছুক্ষণ আগে শীর্ষকের পাঠানো মেসেজের পরেই উৎসবের পাঠানো মিসড কল অ্যালার্টটা দেখে আমার সন্দেহ হয়েছিল। বিন্দুমাত্র দেরি না করে আমি সঙ্গে সঙ্গে 4th ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজগুলো ওপেন করেছিলাম। এই বিশেষ ফেসিলিটিটা শুধু আমার আর উৎসবের ফোনেই সেট করা রয়েছে, যাতে প্রয়োজন পড়লে যত দ্রুত সম্ভব আমরা অফিসে যোগাযোগ করতে পারি। দ্রুত 4th ফ্লোরে যাওয়ার জন্য লিফটের সামনে এসেও স্ক্রিনে ভেসে ওঠা ঘটনা দেখে আমি আরও একটু সময় নেওয়ার জন্য সিঁড়ি দিয়েই ওঠার সিদ্ধান্ত নিয়েছিলাম। রূপসার বিরুদ্ধে প্রমাণ জোরালো হওয়ার জন্য এইটুকু সময় তোকে দিতেই হতো। আর সেই কারণেই নিজের তীব্র থেকে তীব্রতর রাগকেও দাঁতে দাঁত চেপে নিয়ন্ত্রণ করে আমি ধীর পায়ে এগিয়ে গিয়েছিলাম উৎসবের কেবিনে। আর তারপরের সমস্ত ঘটনা তো আরও বেশি চিত্তাকর্ষক। তবে এত কিছুর মধ্যেও রূপসার গালে উৎসবের চড় মারার দৃশ্যটা কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওই দৃশ্যটা ভাবলেই সারা শরীরে মনে যেন একটা অদ্ভুত রকমের প্রশান্তি ছড়িয়ে পড়ছে আমার। জানি ওর কৃতকর্মের পরিণতি ওর প্রাপ্যই ছিল, তবুও শেষের কয়েকদিন যেভাবে ও সর্বক্ষণ উৎসবের গায়ের সঙ্গে প্রায় সেটে থাকারই চেষ্টা করে যেত, তাতে করে উৎসবের নিজে থেকে ওকে এইভাবে প্রত্যাখ্যান করায় আমার মনটা হয়তো এতদিনে সত্যিকারের একটু শান্তি পেল। অবশেষে ঘরটা ফাঁকা হতে আমি আরাম করে উৎসবের পাশের চেয়ারে গিয়ে হেলান দিয়ে বসে চোখ বুজে পরম শান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেললাম। উফ, আজকে একটা দিন গেল বটে। এবার শুধু বাড়ি গিয়ে বড় করে একটা শাওয়ার নিয়ে আমি একটু রিল্যাক্স করব। কিন্তু আরামে একটু গুছিয়ে বসতে না বসতেই হঠাৎই আমার রিভলভিং চেয়ারের হাতলে এত জোরে একটা টান পড়লো যে আর কোনো কিছু বোঝার আগেই আমি চেয়ার শুদ্ধ সরে গেলাম ঘরের মধ্যে থাকা অন্য ব্যক্তির একেবারে সামনে, এবং আরও কিছু মিলিসেকেন্ডের মধ্যেই দুটো শক্ত হাত আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরলো যে আমি আর নড়াচড়ার সুযোগটুকু পেলাম না। তবে ওই দুহাতের বাঁধন যতই বলিষ্ঠ হোক না কেন, যে ব্যক্তির কাঁধের ওপর আমার থুতনিটা সযত্নে আটকে রয়েছে তার ভালোবাসায় মোরা আদুরে গলার স্বরে কিন্তু সেই কাঠিন্যের লেশমাত্রও বোঝা গেল না। আজ আর কোথাও যেতে হবে না, আমার কাছেই থাকো। আজ আর আমি নিজের বউকে ছেড়ে একদম থাকতে পারবো না। শেষের এই কয়েক সপ্তাহে সত্যি যেন আমি আমার এতদিনের চেনা উৎসবকে প্রতিদিন আবার নতুন করে চিনছি। আমাদের সম্পর্কটাও যে কোনোদিনও এইরকম হয়ে উঠবে সেটাও কি কখনো ভাবতে পেরেছিলাম আমি? তবে উৎসবের এহেন দুষ্টুমিতে ভরা আবদার শুনে আমিও আর একটু মজা করার লোভ সামলাতে পারলাম না। তাই কিছুক্ষণ ভেবে আমিও রসিকতা সুরে বললাম, কেন, ভয় করছে নাকি যে ওই রূপসা আবার এসে তোমার ঘাড়ের উপরে হালুম করে ঝাঁপিয়ে পড়বে? হ্যাঁ, ভীষণ ভয় করছে গো। আজ তুমি না থাকলে আমার কি হতো বলো তো। ভাগ্যিস তুমি সময় মতো এসে আমায় বাঁচিয়ে নিলে। চলো উর্মি, আজ তো তোমাকে একখানা প্রাইজ দিতেই হবে। এতক্ষণ পরে ওই বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়ে সোজা হয়ে বসে আমার সামনের ব্যক্তির দিকে তাকিয়ে সহাস্যে আমি বললাম, প্রাইজ? বাহ, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমি তোমার কাছে এখন থাকবো কি করে শুনি? তুমি তো নিজেই আমাকে আমাদের ফ্ল্যাটে যেতে বারণ করেছো। আর আজ তো টিকলি দিও বাড়িতে আছে, তুমিও আমার ফ্ল্যাটে আসতে পারবে না। তাহলে সত্যি সেদিন যখন আমি উৎসবকে বলেছিলাম বাড়ি ফিরে যাওয়ার কথা, ও তখনই স্পষ্টভাবে আমাকে বুঝিয়ে বলেছিল টিকলিদির ওপর হওয়া ওর প্রথম সন্দেহের কথা। আসলে আমাদের বিবাহবার্ষিকীর দিনে রূপসার ওইভাবে হঠাৎ করে আমাদের বেডরুম পর্যন্ত চলে আসাতেই উৎসবের প্রথম সন্দেহ হয় টিকলিদির ওপরে। ও বলার পর আমিও সেদিনের সমস্ত কথা ভেবে দেখলাম, সত্যি সেদিন রূপসা বাড়িতে ঢোকার সময় কলিং বেলের কোনো শব্দ হয়নি। তাছাড়া আমি আর উৎসব দুজনেই যখন সেই সময় বাড়িতে ছিলাম, টিকলিদির উপস্থিতিতে ওর তো সোজা একেবারে আমাদের বেডরুমে চলে আসার কথা নয়। আর রূপসা শুধু সেদিন আমাদের বেডরুম অবধি চলে আসেনি, রীতিমতো আমাদের প্রাইভেসি ভেঙে শটান আমাদের ঘরের মধ্যেও ঢুকে পড়েছিল। এই এত কিছু তার কখনো কোনোভাবেই টিকলিদির চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়, যদি না ও নিজেই এই সবের সাথে যুক্ত হয়ে থাকে। সুতরাং বিশ্বাস করতে কষ্ট হলেও টিকলিদিও যে আমাদের শত্রুপক্ষের একজন কিংবা তাদের সহায়ক, একথা একেবারে অস্বীকার করা যায় না। কিন্তু আমার এই সুদীর্ঘ ভাবনার মধ্যেই হঠাৎ দেখি উৎসব রীতিমতো আমার হাত ধরে টানছে বাইরে যাওয়ার জন্য। অগত্যা আমি উঠে দাঁড়াতেই ও হুইল চেয়ার ঘুরিয়ে দরজার দিকে এগোতে এগোতে মেয়েকে চিন্তার ভাব ফুটিয়ে বলল, তাহলে তাহলে একখানা ম্যাজিক তো দেখাতেই হয়। চলো, দেখবে চলো। মানে?
কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? আরে চলো না, গেলেই দেখতে পাবে। আচ্ছা, আমাকে কি বিশ্বাস করো না তুমি? প্রশ্নটা শুনেই প্রশ্নকর্তার ওই দুই উজ্জ্বল চোখে চোখ রেখে নিজে থেকেই যেন উত্তরটা বেরিয়ে এলো আমার আত্মা থেকে, নিজের থেকেও বেশি। চলো, দেন লেটস গো। মিলছে না, হিসেব কিছুতেই মিলছে না। কাল মিস গাঙ্গুলির কথাগুলো শোনার পর থেকেই মনের ভিতরটায় কি যেন একটা সমানে খচখচ করেই চলেছে। কি একটা কথা যেন বারবার বলছিলেন উনি, আমরা তো শুধু চালের গুটি মাত্র। আমরা, আমাদের, তার মানে উনি শুধু একা নন, আরও কেউ বা কারা রয়েছে ওনার সঙ্গে। আর সেই সঙ্গে প্রত্যেক সৈনিকের মাথার ওপরে বসে ছড়ি ঘোরাচ্ছে কোনো এক অদৃশ্য শত্রু, যাকে কেউ দেখেনি, চেনেও না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রূপসা ছাড়াও ওনার মতো আরও কে কে রয়েছে যারা আমাদের গোপন শত্রু? রূপসার মতোই যারা হয়তো আমাদের খুব কাছেই রয়েছে, প্রতিটা মুহূর্তে যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের সম্পর্ক ভাঙার, আমাদের কোম্পানির ক্ষতি করার। কিন্তু আমরা হয়তো তাদের দেখেও দেখতে পাচ্ছি না, চিনেও চিনতে পারছি না। হঠাৎ চিন্তার সুতোটা ছিঁড়ে গেল। আমার ঠিক পাশে একজনের কোমল নড়াচড়া আর আলতো ছোঁয়ায় যে ছোঁয়া দিয়ে ঘুমন্ত থাকা অবস্থাতেও এই মানুষটা আমাকে পৃথিবীর সমস্ত শান্তি স্বস্তি এক মুহূর্তে যেন এনে দিতে পারে আমার আত্মার মধ্যে। সত্যি, পর্দার ফাঁক গলে আসা সকালের এই দুষ্টু নরম আলোয় উর্মির ঘুমন্ত মুখটা এতটাই সুন্দর লাগছে যে মনটাও যেন আজ নিজের সবটুকু দিয়ে দিতে চাইছে। গোটা জীবন যেন এইভাবেই এই মুখটার দিকে নিষ্পলক তাকিয়েই কাটিয়ে দিই। আচ্ছা, সেদিন গোয়াতেও তো এইরকমই একটা সুন্দর মিষ্টি সকাল হয়েছিল, তাই না? আর সেদিনও সকালের আলতো রোদে উর্মির মায়া ভরা ঘুমন্ত মুখটা ঠিক একই রকম মোহাচ্ছন্ন করে ফেলেছিল আমাকে। আমিও প্রত্যেকটা মুহূর্তে যেন আরো বেশি করে ডুবে যাচ্ছিলাম সেই সারল্য ভরা মুগ্ধতার অগাধ সাগরে। কিন্তু তারপরেই অচিরেই আমার মোহভঙ্গ হয়েছিল। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেছিল আগের দিনের সন্ধে, তারপর প্রথমবার আমাদের দুজনের একসঙ্গে কাটানো রাতের কথা। আসলে সেদিন গোয়াতে আমাদের একটা প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হওয়ার প্রোগ্রাম ছিল, আবার তার সাথে আবার ছিল ফ্যাশন শো। আর সেই জন্যই দেশি বিদেশি সব রকমের অতিথিদের মাঝে পড়ে বাধ্য হয়ে পার্টিতে কয়েক সিপ হার্ড ড্রিঙ্ক নিতেও বাধ্য হয়েছিলাম আমরা দুজনেই। আসলে আনুষ্ঠানিকতার বাইরে ড্রিঙ্ক আমি কোনো কালই তেমন করি না, আর উর্মির কথা তো বাদই দিলাম, সেদিনের আগেও তো কখনো এসব ছুঁয়েও দেখেনি। আর সেই কারণেই সেদিন খালি পেটে বেশ কয়েক সিপ ড্রিঙ্ক নিতেই পার্টির মধ্যেই ওর শরীর খারাপ হওয়া শুরু করেছিল। আমিও আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হোটেল রুমে চলে এসেছিলাম। কিন্তু হোটেলে ফিরেও উর্মির ঘোর তো কাটেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরোই যেন বেড়ে উঠেছিল। সেদিন ওই নেশার মধ্যেই উর্মি প্রথমবার নিজে থেকে আমাকে ওর ভালোবাসার কথা বলেছিল। আমি চমকে উঠেছিলাম, সত্যি আমি প্রচণ্ড চমকে উঠেছিলাম ওর মনেও আমার জন্য ভালোবাসার অস্তিত্ব সম্পর্কে জানতে পেরে। কিন্তু ক্ষণিকের সেই বিস্ময় মুছে গিয়ে আমার হৃদয়েও সেদিন জেগে উঠেছিল চিরকাঙ্ক্ষিত পাওয়ার সেই গভীরতম ইচ্ছে, নারী পুরুষের সেই আদিমতম কামনা। না, সেদিন আমি আর বাধা দিইনি নিজেকে। আগেকার সমস্ত চিন্তা ভাবনা, হিসেব নিকেশ সবকিছুকে ধূলিসাৎ করে আমি শুধু সেদিন নিজের আত্মার ডাকে সাড়া দিয়েছিলাম। হ্যাঁ, খানিকটা হয়তো নেশার ঘোরে, কিন্তু তবুও উর্মির সাথে আমার দাম্পত্য সম্পর্ক সেদিন নিজের পরিপূর্ণতা পেয়েছিল। কিন্তু তারপরের দিন সকালে গোয়ার হোটেলে উর্মির ওই মায়া ভরা ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমার সমস্ত পৌরুষ যেন ধিক্কার দিয়ে উঠেছিল আমার চেতনাকে। কেন করলাম আমি এটা? কেন ওকে ছেড়ে দিতে হবে জেনেও উর্মিকে নিজের থেকে বাঁচিয়ে রাখতে পারলাম না আমি? কি বা অধিকার আছে আমার ওকে স্পর্শ করার? আমি তো পরিপূর্ণ কোনো পুরুষই নই। সেদিনের ওই অ্যাক্সিডেন্ট তো শুধু আমার দুটো পা কেড়ে নেয়নি, সাথে আমার পিতৃত্বের ক্ষমতাটুকুও তো চিরকালের মতো শেষ করে দিয়েছে। তারপরেও কেন আমি ওকে নিজের করে পেতে চাইলাম? কেন? আর আমার এই অক্ষমতার জন্যই তো আমি প্রথম থেকেই কোনো দিনও বিয়ে করতে চাইনি।
শুধু ঠাম্মির জেদ আর উর্মির বাবার লোভই আমাকে বাধ্য করেছিল উর্মিকে বিয়ে নামক এগ্রিমেন্টের প্রস্তাবটা দিতে। ঠাম্মির থেকে না হয় আমার এই অক্ষমতার কথা আমি এবং বাবা মশাই জেনে বুঝেও গোপন করেছিলাম, কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানার পরেও উর্মির বাবা যখন নিজের ল ফার্ম খোলার জন্য টাকার লোভে নিজের মেয়ের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন, সেদিনই আমি পরিষ্কার বুঝে গেছিলাম যে ওনার কাছে থাকলেও উর্মির ভালো উনি কোনোদিনই হতে দেবেন না। আর সেই জন্যই ছোটবেলা থেকে বাবা মশায়ের বন্ধুর মেয়ে হিসেবে পরিচিত উর্মি নামের ওই শান্তশিষ্ট ভালো মেয়েটার জীবন যাতে ওর বাবার লোভের সামনে নষ্ট না হয়, তাই আমি নিজেই ওকে এগ্রিমেন্টের মধ্যে দিয়ে 1 বছর ধরে স্বয়ং সম্পূর্ণ এবং স্বাবলম্বী করে তুলতে চেয়েছিলাম, যাতে আমার থেকে আলাদা হওয়ার পরেও ওর জীবনে কোনোদিন ওর বাবার প্রভাব না থাকে। কিন্তু সেদিন গোয়ায় ঘটে যাওয়া ঘটনাটার পর আমি নিজেই নিজেকে যেন ক্ষমা করতে পারছিলাম না। বারবার শুধু মনে হচ্ছিল আমার সম্পর্কে সমস্ত সত্যিটা জানতে পারলে উর্মি আর কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। ঘেন্নায় হয়তো আর কখনো আমার মুখও দেখতে চাইবে না। আমাদের সংসার না হোক, বন্ধুত্বটুকু অন্তত যাতে বাঁচে, সেই জন্যই তো তড়িঘড়ি ডিভোর্সের কাগজ তৈরি করে আমাদের অ্যানিভার্সারির দিনেই উর্মির হাতে তুলে দিয়েছিলাম আমি। কিন্তু আরও একবার আমার যাবতীয় হিসেব নিকেশ চিন্তাভাবনা সবকিছু এক ঝটকায় যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল উর্মিকে বাড়ি ছেড়ে চলে যেতে দেখে। সেদিনও চলে যাওয়ার পর ওই ফাঁকা ঘর থেকে ওই আঁধার ঘেরা বারান্দায় বসে নিজের একাকী নিঃশব্দ মন আর পুরনো দুর্ভাগ্যের স্মৃতির সাথে অবিরাম যুদ্ধ করতে করতে আমি বুঝতে পেরেছিলাম উর্মিকে ছাড়া জীবন নামক এই অর্থহীন বোঝাকে বয়ে বেড়ানো এক প্রকার অসম্ভব আমার কাছে। বাইরে থেকে যতই আমি নিজেকে কঠিন দেখাই না কেন, উর্মিকে কেন্দ্র করে হওয়া সামান্য থেকে সামান্যতম ঘটনা যে ঠিক কিভাবে আমার অন্তরাত্মাকে অবধি নাড়িয়ে দেয়, সেটার আমি কি করে বোঝাবো ওকে ছাড়া কয়েক ঘন্টা কাটাতেই যেখানে আমার এতটা কষ্ট হচ্ছে, সেখানে ওকে ছাড়া বাকি জীবনটা কাটানো মানে তো এক প্রকার জীবিত নরক যন্ত্রণা ভোগ করা। আর কিছু না ভেবে শুধু নিজের ভালোবাসাকে সম্বল করে দুহাতে থাকা আমার ওই পুরনো রিপোর্টের ফাইল নিয়েই আমি মাঝরাতে নিঃশব্দে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে গেছিলাম পাশের কমপ্লেক্সে আমার উর্মির কাছে। সেদিন আমার মনের মধ্যে থাকা ওই সত্তাটা, যাকে বারবার গলা টিপে চুপ করিয়ে রাখতে হয়, সেও যেন সেদিন আগেকার সমস্ত বাধাকে এক লহমায় দূরে ঠেলে চিৎকার করে শুধু আমায় বলছিল, শুধু একটা সুযোগ, যে করি হোক আর একটা সুযোগ আমাকে ভিক্ষা চাইতেই হবে উর্মির কাছে। আর তারপরেও যদি ও আমাকে দূরে সরিয়ে দেয়, তখন না হয় ভাবা যাবে ঠিক কিভাবে নিজেকে শেষ করে ফেলা যায়। সেদিন যখন উর্মি আমাদের ফ্ল্যাট ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল, সেদিনই আমি এতদিনকার ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে বাধ্য হয়ে ছুটে গেছিলাম ওর কাছে। ভাবতে অবাক লাগে, ডিভোর্স নিয়ে এত কষ্ট এত যন্ত্রণা পেলেও উর্মি কিন্তু সেদিনও আমাকে ফিরিয়ে দেয়নি, বরং আমাকে ওইভাবে এলোমেলো বিধ্বস্ত অবস্থায় মাঝরাতে ওর দরজায় দেখে ওকে বিস্মিত এবং চিন্তিত দুটোই একসাথেই মনে হচ্ছিল আমার। না, সেদিন রাতে আর আমি নিজেকে, নিজের অনুভূতিকে কিংবা নিজের অক্ষমতাকে কোনো কিছুই আর লুকিয়ে রাখিনি উর্মির কাছে। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই সবিস্তারে অকপটে আমি খুলে বলেছিলাম নিজের একমাত্র ভালোবাসার মানুষটাকে। কেন আমি ওকে বিয়ের সময় এগ্রিমেন্ট করতে বলেছিলাম, কেন এই 1 বছর আমি ওর থেকে দূরত্ব বজায় রেখেছি, কেন ওকে ডিভোর্স দিতে চেয়েছি, এমনকি গোয়ার ওই ঘটনা, সব কিছু। তবে সবকিছু শোনার পরেও উর্মি প্রথমে কিছুক্ষণ কিন্তু কোনোরকম কোনো প্রতিক্রিয়া দেখায়নি। স্থির, স্তব্ধ, নিশ্চল হয়ে ড্রয়িং রুমের সোফার উপরে বসেছিল। চোখ তুলে ওর দিকে তাকিয়ে দেখার সাহস তো আর সেদিন আমার মধ্যে ছিল না। তবুও চারপাশে একবার চোখ বোলাতেই আমি যেন অপার বিস্ময় লক্ষ্য করেছিলাম। এতদিনের অযত্নে পড়ে থাকা এই বদ্ধ ফ্ল্যাট উর্মির ওই কিছুক্ষণের আগমনেই যেন নতুন করে নিজের রূপ ফিরে পেয়েছে। অন্যদিকে আমার সুসজ্জিত সুবিশাল ফ্ল্যাট এই কয়েক ঘন্টাতেই যেন উর্মির অভাবে হয়ে পড়েছিল শ্রীহীন, লক্ষ্মী ছাড়া। বিচারাধীন বন্দি যেভাবে শেষ বিচারের আগে বিচারকের দিকে তাকায়, ঠিক তেমনভাবেই বহু কষ্টে নিজের সম্পূর্ণ মনের জোরকে একত্রিত করে আমি অবশেষে চোখ তুলে তাকিয়েছিলাম উর্মির দিকে। কিন্তু ওর দিকে তাকাতেই
একটা অব্যক্ত যন্ত্রণায় আমার হৃদয় মুচড়ে উঠেছিল। উর্মি কাঁদছিল। ওর দু চোখ বেয়ে নোনা জলের ধারা যেন বাঁধ ভাঙা জোয়ারের মতোই আমার মনকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু ওই মুহূর্তে কি করব আর কি করা উচিত, এই ভাবতে ভাবতেই যখন আমি চূড়ান্তভাবে অস্থির হয়ে উঠেছি, ঠিক সেই সময় ও ধীর পদক্ষেপে এগিয়ে এসেছিল আমার কাছে। ও নিজে থেকে এসে দুহাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আর সেই আবেগ, সেই অনুভূতি এতটাই নিবিড়ভাবে আমার শরীর, আমার মনকে স্পর্শ করেছিল যে সেদিন আর আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। অবাধ্য চোখের জলের মতোই সেই দম বন্ধ করা আবেগও যেন 1 বছরের সুদীর্ঘ মৌনতার পরে সেদিন নিজের প্রাণ ফিরে পেয়েছিল। 2 হাত দিয়ে উর্মিকে নিজের সঙ্গে আরো আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখার সর্বত প্রচেষ্টা করতে করতেই সেদিন নিজের কান্না ভেজা স্বরে আমি চিৎকার করে অবশেষে ওকে বলতে পেরেছিলাম, ভালোবাসি তোমায় উর্মি, ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি ভালোবাসি। আর এতটাই স্বার্থপরের মতো ভালোবাসি যে আজ আর তোমাকে ছাড়া নিজের অস্তিত্বটাকেও অনুভব করতে পারি না। আমি নিজের হাজারো অপদার্থতা আর অক্ষমতার মাঝেও আমি তাই তোমাকে এটাই বলবো, শেষ হয়ে যাব আমি তোমাকে ছাড়া। উর্মি, আমার আত্মা শেষ হয়ে যাবে তোমাকে ছাড়া। আমায় ছেড়ে যেও না, দয়া করে যেও না আমায় ছেড়ে। উর্মিও কিন্তু সেদিন আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়নি, বরং দীর্ঘ বিরহের দাবদাহে দগ্ধ হতে থাকা দুটো তৃষ্ণার্ত মন সেদিন যেন কাল বৈশাখীর দুর্যোগে বিধ্বস্ত আর বিপর্যস্ত হওয়ার পর অবশেষে খুঁজে পেয়েছিল তাদের বহু দিনের অপেক্ষার প্রেমের বাড়িধারা। আমাদের দুজনের এত দিনকার যাবতীয় মনোমালিন্য, লুকোনো ভালোবাসাই যেন সেদিন অশ্রুর বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল আমাদের ভালোবাসার মাটিতে। আর সেই সুদীর্ঘ বৃষ্টিপাতের পরের একদমক স্নিগ্ধ শীতল হাওয়ার মতোই উর্মি সেদিন আমাকে জড়িয়ে থাকা অবস্থায় কোমল মায়া জড়ানো স্বরে বলে উঠেছিল, কে বলেছে আমি তোমাকে ছাড়তে চাই উৎস? আমি তো সেই কবে থেকে শরীরে মনে বাধা পড়ে আছি তোমার কাছে। তুমি তো বারবার শুধু দূরে ঠেলে দিলে আমাকে। কই একবার তো জানতে চাইলে না আমি কি চাই? উৎস, তুমি চেয়েছিলে না আমি স্বাধীন হই, কিন্তু তুমি কি জানো আসল স্বাধীনতা তো স্বেচ্ছায় বাধা পড়ে যাওয়ার মধ্যেই থাকে। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় সারা জীবন তোমার ভালোবাসা বেঁধে রাখতে চাই নিজেকে উৎস, বিনা কোনো শর্তে, বিনা কোনো দ্বিধায়। জীবনের আগে আমি বহুবার বহুজনকে হারিয়েছি, বহু সম্পর্কও খুইয়েছি, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে হারিয়ে যাওয়া সেই সব নিবিড় সম্পর্কগুলো, সেই সব উজ্জ্বল স্বপ্নগুলোই হয়তো সেদিন জীবনের হিসেব সম্পূর্ণভাবে শোধ করে গেছিল উর্মির অকৃত্রিম ভালোবাসার স্পর্শে। সেদিনই হয়তো আমি প্রথমবার বুঝেছিলাম নারী পুরুষের প্রণয় ঘন ভালোবাসার সম্পর্কের সত্যিকারের পরিপূর্ণতার অনুভূতিটা ঠিক কি। কিন্তু তবুও নিজের এই অপার সৌভাগ্যের নিজেরই যেন ঠিক বিশ্বাস হচ্ছিল না। বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল, নিজের সুখের জন্য আমি উর্মিকে ওর প্রাপ্য সুখ থেকে বঞ্চিত করছি না তো। আমার মনের মধ্যে থাকা আত্মগ্লানি যেন সেদিন অবশেষে প্রশ্নের আকারে বেরিয়ে এসেছিল আমার মুখ থেকে। অপার যত্নে উর্মির 2 গালে হাত রেখে আমি ওকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উর্মি, আমি যে তোমায় কোনোদিনও মাতৃত্বের সুখ দিতে পারবো না। তুমি যে চাইলেও মাতৃত্বকে শুধু গর্ভধারণই আসা উৎসব। আমার প্রশ্নের উত্তরে উর্মির এহেন প্রশ্ন শুনে আমি নিজেও সেদিন কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। আমাকে ওইভাবে বিস্ময়াবিষ্ট হয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে থাকতে দেখেই বোধহয় উর্মি সলজ্জ হাসি হেসে আমায় নরম স্বরে বলতে শুরু করলো, মাতৃত্ব আসে মন থেকে, ঠিক যেমন করে তোমার মা তোমাকে ঘিরে নিজের মাতৃত্বকে খুঁজে পেয়েছিলেন, আমিও না হয় সেরকমই কাউকে খুঁজে নেব উৎসব, যার ছোঁয়ায় আমিও কারোর মা হয়ে উঠবো আর তুমিও কারোর বাবা হয়ে উঠবে। বলো না উৎসব, আমরা পারবো না? আমরা পারবো না এরকম কারোর বাবা মা হতে? আমরা পারবো না আমাদের ভালোবাসা দিয়ে একটা ছোট্ট সুন্দর পরিবার, একটা ছোট্ট সুখী সংসার তৈরি করতে?
সেদিন আমি উর্মির এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা কোনো শব্দে নয়। সেই উত্তরের বিনিময় হয়েছিল দুটো ভালোবাসায় ডুবে থাকা আত্মার, মনের এবং শরীরের এতদিনকার যাবতীয় দূরত্ব কাটিয়ে অবশেষে মিলনের একাত্মতায় পৌঁছে। সেদিন আর আমাদের দুজনের মধ্যে কোনো বাধাই যেন অবশিষ্ট ছিল না। দুজনের যাবতীয় রাগ, অভিমান, জেদ, দুঃখ, দ্বিধা, দ্বন্দ্ব সবকিছুই যেন প্রেমের উত্তাপে পুড়ে ছাই হয়ে গেছিল। 1 বছর ধরে একই ছাদের তলায় এক ঘরে থেকেও আমাদের দাম্পত্যে যে দ্বিধার দূরত্ব চিরকাল প্রাচীরের মতো বজায় থেকেছে, সেদিনকার ওই কয়েক মিনিটের কথোপকথনই কখন যে সেটা নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেছিল আমরা বুঝতেই পারিনি। আসলে উর্মির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই ওর সম্পর্কে একটা কথা কিন্তু আমি বেশ স্পষ্টভাবেই বুঝেছিলাম, আর সেটা হলো ও ঠিক আমার মতোই অন্তর্মুখী। পোশাকি ভাষায় যাদের বলে ইন্ট্রোভার্ট, যারা হাজার চেষ্টা করেও মনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে কোনোভাবে মুখে আনতে পারে না। অবচেতনের বিমূর্ত চিন্তাভাবনাগুলোকে শব্দের আকার দেওয়াই যেন ক্ষেত্রবিশেষে আমাদের মতো মানুষদের কাছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই হয়তো আমাদের গোটা একটা বছর লেগে গেল দুজনের প্রতি দুজনের অনুভূতিকে মন উজাড় করে ব্যক্ত করার জন্য। চাইলে কি আমরা পারতাম না? আমরা কি পারতাম না বহু আগেই নিজেদের মনের অনুভূতিগুলোকে প্রকাশ করতে? নিশ্চয়ই পারতাম, আর সেটাই হয়তো স্বাভাবিকও। কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই এর আগে জীবনের সম্পর্কের পথে এতটাই ঘাত প্রতিঘাত দেখেছি যে আমাদের দুজনের মধ্যেই হয়তো আর সেই সাহস হয়নি যে দুহাত বাড়িয়ে সেই নতুন সম্পর্ককে নিজেদের কাছেই স্বীকার করতে পারব। জীবনের নানা রকম সমস্যার যে কাল্পনিক পাহাড় প্রমাণ প্রাচীর আমরা নিজেদের মাঝখানে এত কাল তুলে রেখেছিলাম, বুঝতেই পারিনি দুদিক থেকেই কখন যেন সেটা একটু একটু করে ভেঙে পড়েছিল। আমার পাশের একজনের আরও একবার নড়াচড়ায় সুদীর্ঘ চিন্তার রেস থেকে এক মুহূর্তে যেন বেরিয়ে এলাম আমি বর্তমান বাস্তবের আলো ঝলমলে জগতে। তো এতক্ষণ এসব কি করছিলাম আমি? কোথায় ভাবলাম উর্মির এই সুন্দর ঘুমন্ত মুখটার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকব? তা নয়, কোন যুগের সব অতীত নিয়ে পড়লাম। এই তো আর কিছুক্ষণের মধ্যেই তো নিশ্চয়ই ম্যাডাম উঠে পড়বেন, আর তারপরেই কাজ কাজ করে ব্যস্ত হয়ে পড়বেন। তখন কি আর আমার সাথে কাটানোর মতো সময় থাকবে ওনার হাতে? একেবারেই থাকবে না। মাঝে মাঝে তো আমি ভাবি, উর্মি যদি আমার এখানে বাদ দিয়ে অন্যত্র কোথাও কাজ করত, তাহলে আমার বউকে দিয়ে এমন অমানসিক পরিশ্রম করানোর জন্য আমি হয়তো এতদিনের নির্ঘাতর বসের বিরুদ্ধে মামলা করতাম। কিন্তু না, নিজের বিরুদ্ধে তো আর সেটা করা যায় না। তবুও এই একটা বিষয়ে উর্মির স্বামী উৎসব যতই বিরক্ত হোক না কেন, সেনসেশনের মালিক উৎসব কিন্তু তার উর্মিকে নিয়ে গর্ব করে। সত্যি তো, উর্মি না থাকলে এমন বিশ্বাসী যোগ্য সহকর্মী আমি আর কোথায় পেতাম? আর সেই জন্যই তো আশেপাশের সমস্ত খারাপ থেকে, সমস্ত ষড়যন্ত্রের আঁচ থেকে ওকে যে করে হোক আমাকে রক্ষা করতেই হবে। এত কষ্টে পাওয়া দাম্পত্যের সুখ আমি কোনোভাবেই আর হারাতে পারবো না। ভাবলেও অবাক লাগে, তাই না? কদিন আগেও আমি নিজেই উর্মিকে ডিভোর্স দিতে চাইছিলাম, আর এখন জানতে পারছি সেই একই উদ্দেশ্যে আমাদের মধ্যে ভাঙন ধরানোর জন্য, আমাদের ক্ষতি করার জন্য চারপাশে অদৃশ্য শত্রুর একটা শক্তিশালী দল অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা কিন্তু কেন এই শত্রুতা? কিসের উদ্দেশ্যে? সেটাই তো এখনো ঠিকমতো বুঝতে পারিনি আমি। হঠাৎই একটা অস্পষ্ট কম্পনের শব্দ কানে আসতেই বুঝলাম ওর ফোনে সকালের অ্যালার্ম বাজছে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেটাকে বন্ধ করে দিলাম আমি। উর্মি শুনতে পেলেই তো আবার উঠে পড়বে, আর সেটাই আমি এই মুহূর্তে একদম চাই না। কাল মিস গাঙ্গুলিকে তার উপযুক্ত জায়গায় পাঠানোর পর উর্মিকে রাজি করিয়ে সেনসেশনের 5th ফ্লোরে ছাদের সঙ্গে লাগোয়া আমাদের পার্সোনাল রুমে নিয়ে এসেছিলাম আমি। একসঙ্গে বাড়িতে যাওয়ার তো উপায় নেই। অন্যদিকে কে কখন কিভাবে শত্রুতা করবে সেটাও তো এখনো ঠিকমতো বুঝে উঠতে পারিনি। তাই আর কোনো রকম রিস্ক না নিয়ে বিশেষ অতিথিদের জন্য তৈরি করা এই রুমকেই আপাতত আমরা নিজেদের ব্যক্তিগত সময় কাটানোর জায়গা হিসেবে নির্বাচন করেছি। কাজের জন্য অফিসে আমরা এর আগেও বহুবার রাতে থেকে গেছি, সুতরাং এক্ষেত্রেও কারোর কোনো রকম সন্দেহ হওয়া উচিত নয়। আর হলেও আমার কিছু করার নেই। উর্মির কাছে কনফেস করার পর থেকে দিনের 24 ঘন্টাই আমার ওর সঙ্গে একান্তে কাটাতে ইচ্ছে করে। সেখানে যে বেশিরভাগ সময় আমি অফিসে কাজ করছি এটাই সেনসেশনের সৌভাগ্য, কিন্তু কেন জানি না
আজকে আর আমার এই সুখসজ্জা ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে শুধু এভাবেই যেন অগোছালো এলোমেলো হয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে গোটা দিনটাই কাটিয়ে দিই। উর্মির সাথে আমার সমস্ত মান অভিমান ঠিক হওয়ার পর থেকে বেশ কয়েকবারই আমি লুকিয়ে ওর ফ্ল্যাটে গিয়েই রাতে থেকেছি, কিন্তু সেক্ষেত্রে তো প্রত্যেকবারই টিকলিদির নজর এড়ানোর জন্য ভোর থাকতেই আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। তাই নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গেই আমার এই গোপন অভিসার যতই উপভোগ্য হোক না কেন, প্রতিবারই ওকে ছেড়ে যাওয়ার সময় মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আমার। আর সেই জন্যই আজ যখন একটা সুযোগ আছে একটু বেশি সময় ওকে কাছে পাওয়ার, তখন আর কিছুতেই সেটা বিফলে যেতে দিলে চলবে না। এই ভাবনাটা মনে আসতেই আমি অত্যন্ত সাবধানে ঘুম না ভাঙিয়ে উর্মিকে জড়িয়ে ধরতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই হঠাৎ করে বিছানার অন্য পাশে থাকা ওর মোবাইলটা প্রচণ্ড বিচ্ছিরিভাবে ভাইব্রেট করে উঠল। মাথাটা আবার মুহূর্তের মধ্যেই আরও কয়েক গুণ গরম হয়ে গেল। উর্মিকে চোখ খুলেই মোবাইলটা কানে নিয়ে ঘুম জড়ানো স্বরে ওই অপদার্থ ফোন কলটা রিসিভ করতে দেখে। হ্যাঁ শিশব, বল। নামটা কানে আসতে কিছুক্ষণের জন্য কেমন একটা ধন্দে পড়ে গেলাম আমি। শীর্ষ, আচ্ছা এই নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। ও হ্যাঁ, মিস্টার শীর্ষক সেনগুপ্ত। উনি তো উর্মির আন্ডারেই কাজ করছেন আইডেন্টিটি প্রজেক্টে। কিন্তু তাহলে হঠাৎ ওনার এই এত সকালে উর্মিকে ফোন করার কারণটা ঠিক কি? একজন বিবাহিত মহিলাকে বাইরের কেউ এত সকালে ফোন করে কখনো? মনে মনে ওই আহাম্মকটাকে নিয়ে আরও বেশ কিছু চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল আমার মাথার মধ্যে। কিন্তু তার মধ্যেই হঠাৎ দেখি উর্মি ফোনে কথা বলতে বলতেই প্রায় ধড়মড়িয়ে উঠে বসে পড়ল। কি বলছিস তুই? অফিসে চলে এসেছিস? কেন, কটা বাজে এখন? এ কি এত দেরি হয়ে গেছে? হ্যাঁ, আমিও চলে যাব। তুই টাইমে মিটিং শুরু করে দে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, রাখছি। হ্যাঁ। কথাগুলো পুরোপুরি স্বাভাবিক হলেও হঠাৎই কেমন যেন একটা অদ্ভুত রকমের অস্বস্তি শুরু হলো আমার মনের মধ্যে। উর্মি এক্ষুনি চলে যাবে আমাকে ছেড়ে? কাজের চাপে তো আর সারাদিন দেখাও হবে না ওর সাথে। তার মধ্যে ঠাম্মাও মনে হয় আজ ওকে ডেকেছে ভবানীপুরের বাড়িতে। ও গড, তার মানে তো রাতেও আর দেখা হবে না। অফিসের বাকিরা সকলে, এমনকি ওই শীর্ষক নামের ছেলেটাও আজ সারাদিন উর্মির সাথে থাকতে পারবে, শুধু আমিই তাহলে বাদ। না 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 না, অনেক হয়ে গেছে নিজের ছোট ছোট চাওয়াগুলোকে চেপে রাখা। অনেক হয়ে গেছে কাজের প্রতি ডেডিকেশন দেখানো। এই একদিনের একটু ব্যতিক্রম চলতেই পারে, তাই না? এই তুমি কি, হ্যাঁ এতটা দেরি হয়ে গেছে তাও ডাকোনি আমাকে? ইস, দেখো তো কতটা লেট হয়ে গেল। ওদিকে শীর্ষ এর মধ্যেই অফিসে এসে বসে আছে, আর আমি কিনা রাগের মাথায় তাড়াহুড়ো করে উঠে বসতে বসতে এতগুলো কথা বলে দিলাম। কিন্তু যাকে উদ্দেশ্য করে বললাম তার কানে কি আদৌ কথাগুলো ঢুকলো? উৎসব যেইভাবে বিছানায় ঠেস দিয়ে থম মেরে বসে আছে, তাতে করে তো ওর স্থির চোখ মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও গভীরভাবে কিছু ভাবছে। তবে সকালের এই সুন্দর ঝলমলে আলোয় আমার এই এলোমেলো চুলের শার্টলেস উৎসবকে কিন্তু একেবারেই মন্দ লাগছে না। তবে এখন তো আর আমার কাছে বড় শোভা দেখার সময় নেই, তাই আপাতত গায়ের চাদরটাকে কোনো রকমে পেঁচিয়ে আমি সবে মাত্র বিছানা ছেড়ে উঠতে যাব, হঠাৎই আমার বাঁ হাত ধরে কেউ এমন একটা হ্যাচকা টান মারল যে আমি আবারও সোজা গিয়ে চিত হয়ে পড়লাম বিছানার ওপরে। আর এই চমকের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ক্ষিপ্র শিকারীর মতো একজন আমার উপর ঝুঁকে এসে এমনভাবে দুটো হাত দুটোকে আটকে দিল যে সত্যি এবার অসহায় হরিণীর মতো আমার আর নড়াচড়ার করার কোনো অবকাশই রইল না। কি হচ্ছে কি উৎসব? বললাম না আমার মিটিং আছে একটু পরেই। সরো, এখন আমায় যেতে হবে, নাহলে তুমি লেট হয়ে যাব। কি হলো, সরো। কিন্তু সরে যাওয়া তো দূর, সেই ব্যক্তি নিজের জায়গা থেকে এক চুলো পরিবর্তন না করে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানো তো উর্মি, আমিও না আজকাল তোমার মতো প্রায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। ওই যে তুমি যেমন গোয়ায় আমাদের কাটানোর সময়ের কথা ভুলে গেছিলে, সেই রকম। এই এক কথা নিয়ে যার কত লক্ষ কোটিবার উৎসব আমাকে টিজ করবে কে জানে। হ্যাঁ, এইটা ঠিকই, সেদিন রাতে গোয়ায় নেশার ঘরে কি কি ঘটেছিল সেসব আমার স্পষ্ট মনে নেই, কিন্তু তার মানে তো এই নয় যে আমি সবটাই ভুলে গেছি। পুরোপুরি স্পষ্ট না হলেও ধোঁয়া ধোঁয়া আবছা ভাবে
সব কিছুই আমার মনে আছে। আর সেই জন্যই তো আমার সেদিনের ওই স্মৃতি বাস্তব নাকি স্বপ্ন সেটাই আমি এতদিন বুঝতে পারিনি। আর এই কথাটাই যবে থেকে উৎসব জানতে পেরেছে তবে থেকে এই নিয়ে আমায় যে ঠিক কী পরিমাণে রাগাচ্ছে বলে বোঝানো যাবে না। এই তো এখনই এইরকম একটা মুহূর্তে ও শুরু করলো সেই ভুলে যাওয়ার কথা। আমিও রেগে মেগে সবে মাত্র একটা উত্তর দিতে যাব, তার আগেই হঠাৎ আমার গালে ঠোঁট ছুঁয়ে উৎসব যখন কথা বলল, ওর ওই ধরা ধরা গলার স্বর আর চোখের দৃষ্টি দুটোতেই চকিতে একটা দুষ্টুমির ভাব খেলে গেল। আমিও না কালকের কথা আর কিচ্ছু মনে করতে পারছি না, বুঝলে? আরেকবার মনে করিয়ে দেবে আমাকে? ওর এইসব কথার তাৎপর্য বিন্দুমাত্র কিছু বুঝতে না পারলেও ওর হাব ভাব দেখে অন্তত এইটুকু বুঝতে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা হলো না যে আজকে আর আমার টাইমে মিটিংয়ে পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই। তবুও একবার শেষ চেষ্টা করে দেখলাম আমি। মানে এসব কি বলছো বলো তো তুমি? উৎসব অবশ্য আমার কথা বিন্দুমাত্র কোনো পাত্তা না দিয়ে দ্রুত আমাদের দুজনের ফোনে সুইচ অফ করতে করতে আবারও মৃদু হাসলো। মেমারি টেস্ট উর্মি, মেমারি টেস্ট, বুঝলে? আচ্ছা চলো তো দুজনে একবার টেস্ট করে দেখি কালকে রাতের মেমারি তোমার বেশি ভালো মনে আছে নাকি আমার। কিরে, আরে তখন থেকে হাঁ করে বসে কি এত ভেবে যাচ্ছিস বলতো? এই সত্যি করে বল, কিন্তু তোর আবার ওই সব সমাধি টমাধি হয়ে যায়নি তো? শীর্ষর কথাটা শুনেই এক মুহূর্তের জন্য হাসবো না কাঁদবো সেটা পুরোপুরি আমার মাথার মধ্যে গুলিয়ে গেল। তবে ওর মুখে এরকম মন্তব্য তো আর নেহাত অস্বাভাবিক কিছু নয়, তাই এবারকার মতো ওর কথায় কোনো উত্তর না দিয়ে খানিক হেসেই ওকে অব্যাহতি দিলাম আমি। কথাটা ও যতই ইয়ার্কি করে বলুক না কেন, সত্যিই তো এতক্ষণ আমি ভাবনার জগতেই ডুবেছিলাম। আর এই ঘটনা শুধু আজকের নয়, গত সপ্তাহ থেকে প্রতিটা দিন, প্রায় প্রতিটা মুহূর্তেই আমার সঙ্গে ক্রমাগত হয়েই চলেছে। মন খারাপ, একরাশ মন খারাপ করা অনুভূতি যেন বারবার শুধু জাঁকিয়ে বসছে আমার মনের মধ্যে। চারিদিকে সবকিছুর মধ্যেই কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব, মন উদাস করা একাকিত্ব আর বিশেষ একজনকে চোখের সামনে দেখতে না পাওয়ার অসহায়তা, সব মিলিয়ে যেন চাইতেও আমার এই অবাধ্য মনটা বারবারই শুধু হারিয়ে যাচ্ছে নিজের তৈরি করা জগতের মাঝে। আর কি সেই অস্থির অসহায়তার কারণ? উৎসব। এক সপ্তাহের জন্য ও সিঙ্গাপুরে গেছে একটা বিজনেস ট্যুরে, আর ঠিক দুদিন পরেই হয়তো ফিরে আসবে। কিন্তু তবুও এই বাকি দুদিনের অপেক্ষাও যেন ক্রমশ অসহনীয় হয়ে উঠছে আমার কাছে। আমি নিজেও কিছুতেই বুঝতে পারছি না এইবারে কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। এরকম তো নয় যে উৎসব এই প্রথমবার কোনো বিজনেস ট্রিপে গেছে, এর আগেও বহুবারও ট্রিপে গেছে, হয়তো কখনো কখনো এক সপ্তাহের থেকে বেশি দিনের জন্যও গেছে। কিন্তু কখনো তো এতটা তীব্রভাবে ওকে মিস করিনি আমি। এর আগে কখনো তো ওকে ছাড়া এতটা নিঃস্ব, এতটা অসহায় মনে হয়নি আমার নিজেকে। তবুও তো প্রায় প্রতিদিনই নিয়ম করে আমাকে ফোন আর ভিডিও কল করে। কিন্তু তারপরেও কেন ওকে ছুঁতে যাওয়ার ইচ্ছেগুলো বারবার এত বেহিসেবি, এত লাগাম ছাড়া হয়ে উঠছে? আচ্ছা, তাহলে কি আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বলেই ওর প্রতি আমার টান, আমার আকর্ষণ এতটা বেড়ে গেছে? হতে পারে, অবশ্যই এটা হতে পারে। উৎসব আর আমার ডিভোর্স নিয়ে মান অভিমান এবং তারপর আমার ওই বাড়ি ছেড়ে চলে আসার পর থেকে তো দেখতে দেখতে প্রায় 2 মাসের বেশিই কেটে গেছে। আর এই গোটা সময়টায় উৎসব যে আমাকে ঠিক কি পরিমাণে ভালোবাসার যত্নমাখা প্রশ্রয় দিয়েছে সেটা একমাত্র আমিই জানি। হ্যাঁ, এর আগেও অবশ্য উৎসব যথেষ্ট যত্নশীল ছিল আমার ব্যাপারে, কিন্তু এই শেষের কয়েক মাসে প্রতিটা দিনই আমি যেন ওকে নতুন করে চিনেছি, নতুনভাবে জেনেছি এবং আরো বেশি বেশি করে ওর প্রেমে পড়েছি। কিরে, আবার ধ্যান করতে শুরু করে দিলি তুই? হ্যাঁ, আচ্ছা এত কি আকাশ পাতাল ভাবছিস বলবি একটু? এই নিয়ে আজ দ্বিতীয়বার শীর্ষ সামনে বসে থাকতে থাকতেই আমি অন্যমনস্ক হয়ে গেলাম। উফ, এসব কি যে হচ্ছে না আমার সাথে।
উৎসব ছাড়ার কোনো কিছুতে যেন মনই বসতে চাইছে না আমার। কিন্তু না, শীর্ষকে কিন্তু খবরদার আমার মনের অবস্থা বুঝতে দেওয়া যাবে না। ও যেরকম পাবলিক, তাতেও যদি একবার কোনোভাবে জানতে পারে যে আমি নিজের বরের বিরহে কাতর হয়ে সারাদিন এইভাবে মন হারিয়ে বসে আছি, তাহলে যে আমার কী লেগ পুলিং করবে সেটা শুধু ভগবানই জানেন। তাই যত দ্রুত সম্ভব নিজেকে একটু গম্ভীর করে আমি ওকে বললাম, না না, তেমন কিছুই নয় রে, ওই আমাদের প্রজেক্টের ব্যাপারে একটু চিন্তা হচ্ছিল। কমপ্লিমেন্টারি প্রোডাক্ট তো না হয় লঞ্চ হলো, কিন্তু এবার আসল প্রোডাক্ট লঞ্চে গিয়ে যদি আবার কোনো প্রবলেম হয়। শীর্ষ এবার সোজা আমার উল্টো দিকের চেয়ারে ধপ করে বসে পড়ে বেশ উৎসাহিত স্বরে বলতে লাগলো, আরে না না, প্রবলেম আবার কি হবে? তুই এত রিসার্চ করে দিনরাত এক করে খেটে এত কিছু বানিয়েছিস, আর সেটা পাবলিকের পছন্দ হবে না? ওরে বাবা, ওইসব সস্তার আটা ময়দা মাখা মেয়েগুলো বরং একেবারে বর্তে যাবে, বুঝলি, তোর এত ভালো ভালো জিনিস এতটা কম দামে পেয়ে। কথাটা শুনে শুধু আমি একাই নই, আশেপাশের টেবিলেও অনেকে আর থাকতে না পেরে হেসেই ফেলল। সেকেন্ড ফ্লোরে এসে আমি ইচ্ছে করে নিজস্ব কোনো কেবিন নিইনি। আসলে কাজের জন্য পুরো সময়টাই তো এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে ছুটোছুটি করে কেটে যাচ্ছে। সেইখানে আলাদা করে আর কোনো কেবিন নেওয়ার মানে সেটা আমারও সমস্যা, আর আমার আন্ডারে থাকা কলিগদেরও সমস্যা। তাছাড়া এখানে এভাবে সবার সাথে টুকটাক কথা বলতে বলতে কাজ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, শীর্ষর স্বঘোষিত মন্তব্য শুনে মোটামুটি গোটা ফ্লোরেই একটা হাসি রোল উঠে গেছে দেখে আমিও এবার বাধ্য হলাম ওর উদ্দেশ্যে আর একটা মন্তব্য করতে। উফ শীর্ষ, তুই না মানে পারিসও বটে, মেকআপকে কিনা শেষে আটা ময়দা বলছিস। এই জন্য জানিস তো, এই জন্যই কোনো মেয়ে তোর সঙ্গে প্রেম করেনি, আর এইভাবে চলতে থাকলে কেউ বিয়েও করবে না, দেখে নিস। কিন্তু শীর্ষ তাতে বিন্দুমাত্র কোনো পাত্তা না দিয়ে উপরন্তু চেয়ারে আরও খানিকটা আরাম করে হেলান দিয়ে বসে বলল, সে যার বিয়ে করার সে ঠিকই করবে। আচ্ছা উর্মি, তুই যদি কিছু মনে না করিস তাহলে বন্ধু হিসেবে তোকে একটা প্রশ্ন করব। শীর্ষর এই বাজে বকবক সহজে থামবে না জেনেই আমি আমার সামনে ল্যাপটপে এতক্ষণ সেলস রিপোর্ট চেক করছিলাম। ওর শেষের প্রশ্ন শুনে কিছুটা অবাক হলেও স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বললাম, হ্যাঁ কর। তুই আবার কবে থেকে আমার সঙ্গে কথা বলার জন্য পারমিশন নিচ্ছিস? না আসলে ঠিক তা নয়, আসলে কি জানিস তো, অফিসের মধ্যে আছি তো, সেই জন্যই কোনো ব্যক্তিগত প্রশ্ন করার আগে একবার জিজ্ঞাসা করে নেওয়াটা উচিত বলেই আমার মনে হলো। তারপর কিছুক্ষণ থেমে বেশ সিরিয়াস হয়ে চাপা স্বরে বলে উঠল, আচ্ছা উর্মি, বলছি তোর হাজব্যান্ডের সাথে তোর সব কিছু ঠিকঠাক আছে তোরে? না মানে অফিসে আজকাল প্রায় তো তোদের নিয়ে নানা রকমের কানাঘুষো কথাবার্তা শোনা যায়, আমি সেই জন্যেই আর কি। শীর্ষ যে এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে বা করতে পারে এই আন্দাজ আমি আগেই করেছিলাম। আসলে অফিসের মধ্যে তো আমায় আর উৎসবকে নিয়ে সকলের কৌতূহল কিছু কম নয়। এই তো রূপসাকে নিয়ে মাসখানেক আগে যেইভাবে সকলে মেতে উঠেছিল, তাতে করে ও হঠাৎ নিরুদ্দেশ হওয়ার খবরে এনারাই হয়তো সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন। সত্যি রূপসার ব্যাপারটা না আমার কাছেও কেমন যেন একটা রহস্য হয়ে গেল। আমরা ওকে পুলিশে দেওয়া সত্ত্বেও কে যে তার পরের দিনে ওকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল, এবং তারপর থেকে মেয়েটা যে কোথায় গেল সেটা কেউ আর আমরা জানতে পারিনি। তবে ওকে সামনে রেখে যে আরও বড় কোনো শক্তি আমাদের সাথে শত্রুতা করছে, এটা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর বলতে গেলে সেই জন্যেই আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার বিষয়টা আমরা সকলের থেকে গোপনই রেখেছি। এমনকি ডিভোর্স অ্যাপিলও এখনো উৎসব এই কারণে উইথড্র করতে পারেনি। এই মুহূর্তে প্রশ্নটা শীর্ষ করলেও আশপাশ থেকে বেশ কয়েকটা সুতীক্ষ্ণ কান এদিকের কথা শোনার জন্যই একেবারে মুখিয়ে আছে, এটা আমার ভালোভাবেই জানা। তাই আমিও একেবারে সম্পূর্ণ স্বাভাবিক স্বরে ওকে উত্তর দিলাম, দেখ শীর্ষ, অফিসের মধ্যে তো সবসময় কাউকে না কাউকে নিয়ে কথাবার্তা চলতে থাকে। এবার তুইও যদি কাজের জায়গায় এসে কাজ বাদ দিয়ে অন্যদের কথাবার্তাগুলোকে গুরুত্ব দিতে শুরু করিস তাহলে তো। এই না না, একদমই না। আমার কথা শেষ হওয়ার আগেই শীর্ষ দুহাত তুলে ব্যস্তভাবে বলে উঠল, শোন না, তুই আমাকে ভুল বুঝছিস উর্মি। দেখ, আমিও তো আর এতদিনে কিছু কম অফিসে কাজ করিনি, তাই অফিস গসিপ নিয়ে আমারও যথেষ্ট ভালো ধারণা আছে। কিন্তু কি জানিস তো, তুই তো এখানে আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তাই তোকে নিয়ে কিছু শুনলে না
মিথ্যে বলবো না, আমার একটু চিন্তাই হয়ে যায়, আর ওই জন্যই সোজাসুজি তোকে জিজ্ঞাসা করে নিলাম। আর কোনো ব্যাপার নেই তো? আশেপাশের সকলেই হয়তো আমার উত্তরের গুরুত্ব বুঝে জোর কদমে নিজেদের কাজ শুরু করে দিয়েছে, কিন্তু এদিকে আমার বন্ধুটি কিন্তু এখনো একভাবে হাত পা নেড়ে বলেই চলেছেন। দেখ, তুই কিন্তু আবার এর জন্য আমাকে খারাপ ভাবিস না উর্মি। হ্যাঁ, অন্য কিছু শুনলে হয়তো আমি সেইভাবে গুরুত্ব দিতাম না, কিন্তু সেদিন তো রাস্তায় দেরি হওয়ায় বাকিরা যখন হঠাৎ করে তোর ডিভোর্সের কথা নিয়ে আলোচনা করছিল না, ওটা শুনেই তো আমার মাথাটা কেমন বমকে গেল। দেখ, তোকে তো আমি ভালো করেই চিনি, কিন্তু তোর বরকে তো আর আমি সেইভাবে আমি চিনি না ঠিক, আর ওই জন্যই একটু দুশ্চিন্তা হচ্ছিল, এই আর কি। তবে কি জানিস তো, তোর আইডেন্টিটি রেঞ্জ এখন থেকেই যা সাকসেস পাচ্ছে, তাতে তোর মতো এমন বুদ্ধিমন্ত লক্ষ্মীমন্ত মেয়েকেও যদি কেউ ডিভোর্স দেয়, তাহলে তাকে শুধু পাগল নয়, একেবারে বদ্ধ উন্মাদ বলতে হয় বই কি। শেষের কথাগুলো যে ও ইচ্ছে করেই বাকিদের শোনানোর জন্য বেশ জোরে জোরে বলল, সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। ছেলেটা সে ছোটবেলা থেকেই একরকম রয়ে গেল। তখনও যখন যেটা মনে হতো সরাসরি মুখের উপরে বলে দিত, এখনো সেই রকমই রয়েছে। তবে ওরই সরাসরি আমাকেই প্রশ্ন করাটা কিন্তু সত্যি আমার বেশ ভালো লেগেছে। কেউ যে আমার জন্য মন থেকে ভাবে, এটাই আমার কাছে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আর একজনও অবশ্য আমার কথা ভাবে, কিন্তু সে যে এখন যা কাজে ব্যস্ত, তাতে শুধু তাকে মিস করছি বলে ফোন বা মেসেজ করে বিরক্ত করাটা উচিত নয়। তবে আমি কিন্তু ঠিক করেই নিয়েছি, ও ফিরে এলেই আমি আগে এই আইডেন্টিটি রেঞ্জের গত সপ্তাহের সেলস রিপোর্টটা ওকে দেখাবো, আর তারপর পুরো 2 দিনের ছুটি নেব। একটা দিন আমি পুরোটা কাটাবো উৎসবের সঙ্গে, কারণ শেষের 1 মাস কাজের এতটাই চাপ ছিল যে ওর সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয়ে ওঠেনি আমার। তার মধ্যে আবার শুরু হলো আইডেন্টিটি কমপ্লিমেন্টারি রেঞ্জের প্রমোশন। সেটা নিয়েও আমি এতটাই দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কিছু কিছু দিন তো অফিসে এসে আর খাওয়ার পর্যন্ত সময় হয়ে ওঠেনি আমার। উৎসবের সাথেও এই নিয়ে বিস্তর ঝগড়াঝাটি হয়ে গেছে আমার। ও শুধু একটাই কথা, অতিরিক্ত চাপ নিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কিন্তু এইটা ওকে কে বোঝাবে যে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার একটা গোল্ডেন টাইম হয়, যখন কাস্টমারদের কাছে তার চাহিদা থাকে। আর বেশিরভাগ সাধারণ মানুষই তো রূপচর্চা করে পুজোর আগের কয়েক মাস থেকে পরের দিওয়ালি পর্যন্ত। তো সেই সময়ে যদি আমরা বাজারের প্রোডাক্টটা না আনতে পারি, তাহলে লাভটা কি করে হবে শুনি? তবুও তো আমরা অগাস্টের মধ্যে শহরের সবকটা কনজিউমার ফোরামে, হোলসেল ইউনিটে এবং শহরের প্রায় সমস্ত নামি অনামি স্যালন আর বিউটি পার্লারে আমাদের রেঞ্জের সব রকমের ভ্যারাইটি সেন্ড করে দিয়েছি। এমনকি ওদের সকলকে ডেকে আলাদা করে মিটিং করে বুঝিয়েও দেওয়া হয়েছে যে ঠিক কোন ধরনের স্কিনের জন্য কোন রেঞ্জ ব্যবহার করতে হবে। এই বিষয়ে অবশ্য আমি নিজেই একটা আলাদা উপায় তৈরি করেছি। সেটা হলো, যে কোনো জায়গাতেই কাস্টমারকে প্রোডাক্ট সেল করার আগে তাদেরকে একটা করে কোয়েশ্চেনারি দেওয়া হবে। সেখানে প্রায় 5-6টা স্কিন রিলেটেড প্রশ্ন থাকবে। এই যেমন স্কিন টাইপ কি, স্কিনে ট্যান আছে কিনা, স্কিনে অ্যালার্জির সমস্যা আছে কিনা, এই সব। আর এতে কাস্টমারের উত্তর অনুযায়ী তাদেরকে প্রোডাক্ট রেঞ্জ বিক্রি করা হবে। এতে কাস্টমাররাও যেমন তাদের স্কিন নিডস অনুযায়ী প্রোডাক্ট পাবেন, তেমনি এই সার্ভে থেকে আমাদের প্রোডাকশন টিমও ধারণা করতে পারবে যে চাহিদা অনুযায়ী ঠিক কোন ধরনের রেঞ্জের ক্ষেত্রে প্রোডাকশন বাড়াতে হবে বা কমাতে হবে। তাছাড়া এরপর যখন আমরা সেপ্টেম্বরের শুরুতেই গ্লোবালি অ্যাপ লঞ্চ করব, তখনও এই সার্ভে রিপোর্টটা আমাদের কাছে আসবে। কারণ তখন আমরা আমাদের প্রমোশনে দেখাতে পারবো যে লোকজন কে কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছেন। তবে এই নিয়েও কিন্তু প্রথমে উৎসবের একটু আপত্তি ছিল। কমপ্লিমেন্টারি বাজারে আনার আগে আরও কয়েক ধাপ সার্ভে আর টেস্টিংয়ের কথা বলেছিল ও আমাকে, কিন্তু অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেন্সেশনের দণ্ডমুণ্ডের কর থেকে রাজি করানো গেছে। তাই সব কাজ মিটলে ওর জন্য একটা দিন রাখাটা তো মাস্ট। আর একটা দিন আমি থাকবো ভবানীপুরে ঠাম্মির কাছে। এই তো গত পরশুই জন্মাষ্টমীর পুজোতে মানুষটা কী রাগারাগিই না করছিল। সত্যি তো, অফিসের কাজের চাপে আমরা দুজনেই এত ব্যস্ত থাকি যে ঠাম্মির দিকটা ভাবার আর সময়ই হয়ে ওঠে না। ওদিকে বাবাও নিজের কাজে ব্যস্ত থাকেন, ঠাম্মি বেচারি ওই অত বড় বাড়িতে বলতে গেলে একাই থাকেন সারা দিন। তাই নাতবউ হিসেবে ওনার কাছে কিছুটা সময় থাকাটাও আমার একরকম দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, ঠাম্মির কাছে গেলেই তো উনি আবার পুতি পুতি করে অস্থির হয়ে উঠবেন, আর তখন নানা রকমের কথা বলে ওনাকে সামলাতে আমাকে সত্যি যথেষ্ট বেগ পেতে হয়। এর আগে অবশ্য বিষয়টাকে আমি নিজেও তেমন গুরুত্ব দিইনি ঠিকই, কিন্তু সেদিন জন্মাষ্টমীর পুজোয় গিয়ে ছোট্ট গোপালকে দেখে আমার মনটাও না হঠাৎ করে কেমন যেন একটা করে উঠল।
আচ্ছা, আমারও তো এমন একটা গোপাল থাকলে হয়, সুন্দর ফুটফুটে জ্যান্ত গোপাল, যে আমাকে মা বলে ডাকবে। মনে মনে তাই আমি ঠিক করেই নিয়েছি, এবারের দুর্গাপুজোটা মিটে গেলে আমি উৎসবকে বলবো অ্যাডপশনের কথাটা। ছেলে হোক বা মেয়ে, একটা ছোট্ট মিষ্টি সদস্য সত্যি এবারে আমাদের পরিবারের দরকার, আমাদের পরিবারকে সম্পূর্ণ করার জন্য। ম্যাম, একটা বড় প্রবলেম হয়ে গেছে, এক্ষুনি একবার মিটিং রুমে চলুন। একজন কাস্টমার আইডেন্টিটি রেঞ্জের প্রোডাক্টে কমপ্লেন করেছে। মিস মজুমদারের কথাটা শুনতে পেলেও সেটার আসল অর্থ বুঝতে এবং সেটা বিশ্বাস করতে আরও বেশ কিছুক্ষণ সময় লেগে গেল আমার। আর বোঝা মাত্রই আমি আর শীর্ষ দুজনেই ছুটলাম মিটিং রুমের দিকে। কমপ্লেন? কমপ্লেন এসেছে মানেটা কি? আমাদের কোনো প্রোডাক্টে কমপ্লেন? ভিতরে গিয়ে কনজিউমার ফোরামের কমপ্লেন রিপোর্টটা পাওয়ার সাথে সাথেই অন্যদিকে সামনের স্ক্রিনে ফুটে উঠল একজন মাঝবয়সী ভদ্রমহিলার সোশ্যাল মিডিয়ায় করা লাইভ ভিডিও পোস্ট, যাতে উনি স্পষ্ট আমাদের এই প্রোডাক্ট হাতে নিয়ে প্রচণ্ড বিরক্তির সঙ্গে একের পর এক শুধু অভিযোগ করে চলেছেন। এমনকি ওনার লাল হয়ে যাওয়া মুখটা দেখলেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে সত্যিই যেন কোনোভাবে ওনার মুখের ত্বক বেশ অনেকটাই ড্যামেজড হয়েছে। কিন্তু এরকমটা তো আমাদের প্রোডাক্ট থেকে হওয়া সম্ভব নয়। উফ, এখন তো এখানে উৎসবও নেই যে ও কিছু করতে পারবে। না না, ঘাবড়ে গেলে চলবে না। উৎসবের অ্যাবসেন্সে আমাকেই সবকিছু সামলাতে হবে যেভাবেই হোক। ওই লাইভ ভিডিও থেকে চোখ না সরিয়েই আমি দ্রুত নির্দেশ দিতে থাকলাম। মিস মজুমদার, পাবলিক রিলেশন ডিপার্টমেন্টকে বলুন কনজিউমার ফোরামে রিপ্লাই করে এনার লোকেশন খুঁজে বের করতে। মিস্টার গোয়েল, মার্কেটিং ডিপার্টমেন্টকে বলুন যত দ্রুত সম্ভব স্টেটমেন্ট রেডি করতে। মিস্টার গুহ, সেলস ডিপার্টমেন্টকে বলুন যে ব্যাচ কোড দিয়ে প্রোডাক্ট ওখানে ডেলিভারি হয়েছে সেই ব্যাচ কোড খুঁজে বের করতে। আমি কিন্তু একটা সেকেন্ডের ডিলেও বরদাস্ত করব না। এভরিবডি মুভ ফাস্ট। সকলকে কাজ বুঝিয়ে আমি নিজেও চারিদিক থেকে আসা ফোন কল অ্যাটেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু ঠিক সেই সময়ই 4th ফ্লোর থেকে কুশল প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এসে আমাকে বলল, স্যার, ভিডিও কনফারেন্সে এমার্জেন্সি মিটিং ডেকেছেন ম্যাডাম। আইডেন্টিটি রেঞ্জের প্রত্যেককে 5 মিনিটের মধ্যে বোর্ড রুমে আসতে বলেছেন উনি। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন সকলে। কথাটা শুনেই একটা অজানা আশঙ্কায় আমার বুকের ভিতরটা কেমন যেন ধড়াস করে উঠল। কারণ এখন যে আর উৎসব তার উর্মিকে ডেকে পাঠায়নি, আজ শুধুই সেন্সেশনের হেড ডেকে পাঠিয়েছে আইডেন্টিটি রেঞ্জের হেডকে অফিসিয়ালি কৈফিয়ত চাইতে। স্যার, আপনি কিছু চিন্তা করবেন না স্যার। আমরা সবাই মিলে দেখছি কি করে ব্যাপারটা শর্ট আউট করা যায়। এসব ছোটোখাটো গণ্ডগোল তো লেগেই থাকে বলুন। আপনি ভাববেন না স্যার, আমি নিজেই পুরোটা সামলে নিতে পারবো। তো সামলানোর জন্য লাস্ট 15 মিনিটে আপনি ঠিক কি কি করেছেন মিস্টার গুহ? বোর্ডরুমের সুবিশাল স্ক্রিনের ওপার থেকে উৎসবের তীক্ষ্ণ ফলার মতো কণ্ঠস্বরটা ভেসে আসতেই শুধু মিস্টার গুহ নয়, গোটা রুমেই যেন একটা হিমশীতল শিহরণ খেলে গেল উপস্থিত সকলের মধ্যে। আর এই প্রথমবার হয়তো মিস্টার গুহকে এইভাবে ভয় চুপ করে যেতে দেখেও আমার মধ্যে বিশেষ কোনো সন্তুষ্টি এলো না। কারণ আজকের এই এমার্জেন্সি ভিডিও কনফারেন্স যে কোনোভাবেই আমাদের কারোর জন্য সুখকর নয়, সেটা তো এখানে আসার আগেই প্রত্যেকে ভালোভাবে বুঝে গেছি। কারণ ঠিক কী জন্য যে এই কোম্পানির বস সেই সুদূরে বসেও কোম্পানি নিয়ে এতটা চিন্তিত হয়ে জরুরি মিটিং ডেকেছেন সেটা আমাদের সকলেরই জানা। আর সেই জন্যই বোধ হয় মিটিং শুরু হওয়ার আগে থেকে সকলে এতটা ত্রস্ত হয়ে আছে। আমি নিজেও কি আর বরাবরের মতো শান্ত মনে আজকের মিটিংয়ে আসতে পেরেছি? ওই ভিডিওটা আর সেটা দেখে সোশ্যাল মিডিয়া নেটিজেনদের করা লক্ষ লক্ষ কমেন্ট, রিভিউ, ওগুলো দেখে এমনিতেই দুশ্চিন্তায় প্রতি মুহূর্তে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মধ্যে সব কিছু শুনে উৎসব যে ঠিক কীভাবে রিয়্যাক্ট করবে কে জানে। ও এখানে থাকলেও না হয় দুজনে মিলে একসাথে বসে আলোচনা করে কিছু একটা সমাধান বের করা যেত। কিন্তু অত দূরে গিয়ে হাজার রকম কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষটাকে আমি কি করে এখন আরো বেশি করে বিব্রত করি? আর এই পুরো বিষয়টাতে তো আমি একরকম জেদ করে ওকে রাজি করিয়েছি।
এখন তাতে কোনো গন্ডগোল হলে সেটার দায়িত্ব আমাকেই নিতে হবে, তাই না? তবে আমার ভাবনার জগৎ পর মুহূর্তেই ভেঙে পড়ল মিস্টার গুহর আশঙ্কিত স্বরে উত্তর দেওয়া শুনে। হ্যাঁ হ্যাঁ স্যার, না মানে আমরা তো এই সবে মাত্র এই বিষয়টা জানলাম। তারপর ম্যাডামও সকলকে ডাকলেন, ওনার কথা মতোই ওই ব্যাচ কোড। আপনি নিজে তার মানে আপাতত কিছুই ঠিক করে উঠতে পারেননি, তাই তো? আগে কিছু করুন, তারপর না হয় আমার সাথে কথা বলতে আসবেন। মূল্যহীন মানুষ এবং নষ্ট করার সময় দুটোই আমার অপছন্দের। স্যার সরি স্যার, আসলে ঘটনাটা ঠিক কি ঘটেছে উর্মি, ডিটেলে বলো। আরও একবার গোটা বোর্ডরুমে যেন পিন পতন নীরবতা নেমে এলো। তবে এবারে সকলের দৃষ্টি কিন্তু আটকে রয়েছে আমার উপরেই। এই গুরুগম্ভীর পরিস্থিতিতে আমি ঠিক কিভাবে পুরো বিষয়টা তুলে ধরি সেটার প্রতি এখন বাকিদের অপার কৌতূহল। কিন্তু আমি গুছিয়ে সবটা বলতে শুরু করার আগেই আচমকা আমার পাশ থেকে শীর্ষ বলতে শুরু করলো। আমি বলছি আপনাকে স্যার, আমি তো এই প্রজেক্টে শুরু থেকেই ছিলাম, তাই আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, না হলে। কিন্তু আবার স্ক্রিনের ওপার থেকে ভেসে আসা হিমশীতল স্বর ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বেশ কঠিনভাবে বলে উঠল, আমি কি আপনার থেকে কিছু জানতে চেয়েছি মিস্টার সেনগুপ্ত? কয়েক মিলি সেকেন্ডের নিস্তব্ধতার মধ্যেই উৎসব আবারও শীর্ষর উদ্দেশ্যে বলে উঠল, সেনসেশনে কাজ করতে হলে আগে কিছু অফিসিয়াল এটিকেট ফলো করতে শিখুন। আমি কিন্তু এক কথা বারবার রিপিট করি না। বুঝতে পারছি, আমি বেশ ভালোই বুঝতে পারছি যে কোনো কারণে নিশ্চয়ই উৎসব আজকে প্রচণ্ড চিন্তিত এবং অধৈর্য হয়ে রয়েছে, আর সেই জন্যই সকলের সাথে এরকম ব্যবহার করছে। ওর গলার স্বর, থমথমে হাবভাব আর চশমার আড়ালে থাকা প্রস্তর কঠিন দৃষ্টি সবকিছু যেন স্পষ্ট জানান দিচ্ছে যে উৎসব মুখোপাধ্যায় আজ নিজেই জলজান্ত সাইক্লোন হয়ে উঠেছেন, আর সেই সাইক্লোনের সামনে আজ যে আসবে তাকেই তার দুঃসাহসের ফল ভোগ করতে হবে। তবে কারণ যাই হোক, শীর্ষর সাথে কিন্তু উৎসবের এইভাবে কথা বলাটা একেবারেই উচিত হয়নি। হাজার হোক, ও তো আর সেন্সেশনের নিজস্ব এমপ্লয়ি নয়, ও একজন ফ্রিল্যান্সার যাকে আমরা নিজেদের প্রয়োজনে কন্ট্রাক্ট তৈরি করিয়ে হায়ার করেছি। তাই এই রকম কারোর সাথে এই ধরনের ব্যবহার করাটা যথেষ্ট আনপ্রফেশনাল। আর তাছাড়া শীর্ষ তো আমাকে সাহায্য করার জন্য এই কথাটা বলছিল, একটু ভালোভাবেও নিশ্চয়কে বুঝিয়ে বলা যেত। তো যাই হোক, আর যাতে কেউ অন্তত উৎসবের এই বিধ্বংসী মেজাজের বলি না হয় সেজন্য আমি নিজেই এবার দ্রুত বলতে শুরু করলাম। আমি সবটা বলছি আপনাকে স্যার। কিছুক্ষণ আগেই একটা লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে একটা বিউটি পার্লারের মধ্যেই একজন মাঝবয়সী মহিলা বলছেন যে সম্পূর্ণ বিষয়টা সবিস্তারে উৎসবকে জানানোর পর সবেমাত্র আমি জানানো শুরু করেছিলাম। আমি ইতিমধ্যেই ওই মহিলা এবং ওই পার্লারের লোকেশনের বিষয়ে খবর জানতে বলেছি। স্যার, ম্যাম, পার্লারের লোকেশন জানা গেছে, ইডেন গ্রুপের নিউ টাউন ব্রাঞ্চ, আর ওই মহিলা ওনাদের রেগুলার লিস্টেড কাস্টমার। মিস মজুমদারের অমন আকস্মিক আগমনে এবং ওনার দেওয়াই নতুন খবরে মুহূর্তের মধ্যে মিটিংয়ে উপস্থিত সকলেরই চোখে মুখে নতুন একটা উৎসাহ ফুটে উঠল। আমিও সঙ্গে সঙ্গে ওনাকে জানালাম। গুড, তাহলে আমার মনে হয় স্যার আমাদের আর একদমই টাইম ওয়েস্ট না করে আগে ওখানে যাওয়া উচিত। ওখানে গিয়ে ডিরেক্টলি কথা বলেই মনে হয় এই প্রবলেমটা। কোনো দরকার নেই। আমার কথার মধ্যেই শব্দ তিনটে এত দ্রুত এবং নির্বিকারভাবে ভেসে এলো যে প্রথমে তো আমি ঠিকমতো বুঝতেই পারিনি কথাটা। মিস মজুমদারের থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি স্ক্রিনে থাকা উৎসবের দিকে তাকিয়ে নিশ্চিত হওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম, সরি স্যার। কিন্তু এবারের উত্তরটা এলো আগের থেকেও বেশি নির্বিকারভাবে, কিন্তু তার প্রত্যেকটা শব্দেই যেন রয়েছে তীব্র একটা কাঠিন্য। কোনো দরকার নেই, কোনো দরকার নেই এখন কোনো স্টেপ নেবার। আমি আজ রাতের মধ্যে কলকাতায় ফিরছি, আর আমি ফিরে যা করার করব। আর আমার ফেরার আগে সেনসেশনের পক্ষ থেকে কোনো রকম কোনো অফিসিয়াল স্টেপ যেন না নেওয়া হয়। আই রিপিট, কোনো রকম কোনো স্টেপ যেন না নেওয়া হয়। কয়েক সেকেন্ডের জন্য আমি ঠিক শুনছি না ভুল সেটা যেন বোঝার ক্ষমতা হারিয়ে ফেললাম আমি। আর যাই হোক না কেন, উৎসবের থেকে এরকম একটা প্রতিক্রিয়া পাওয়ার কথা কিন্তু আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। ও কি বলছে সেটা কি এত ভেবে বলছে? সোশ্যাল মিডিয়ায় একটা ট্যাবু ছড়াতে যেখানে মাত্র কয়েকটা সেকেন্ড সময় লাগে, সেখানেও বলছে গোটা একটা দিন চুপ করে বসে থাকতে, ওর ফেরার অপেক্ষা করতে। কেন? যে সমস্যাটা আমরা নিজেরাই একটু চেষ্টা করলে সলভ করে নিতে পারবো,
সেটার জন্য কেন আমরা শুধু শুধু এতটা সময় অপেক্ষা করে নষ্ট করব? ও কি নিজেও বুঝতে পারছে না যে বিষয়টা ঠিক কতটা সিরিয়াস? আমি আর থাকতে না পেরে সেজন্য সরাসরি ওকে বলেই দিলাম, কিন্তু তাতে তো অনেকটা দেরি হয়ে যাবে স্যার। এমনি তো ওই ভিডিও ভাইরাল হতে আরও অনেকে আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা সব অভিযোগ আনছে। আর এত কিছুর পরেও যদি আমরা কাল পর্যন্ত কোনো কিছু না করে স্রেফ হাত গুটিয়ে বসে থাকি, তাহলে তো বিষয়টা অনেক দূর অব্দি ছড়িয়ে যাবে। কমপ্লিমেন্টারি ফেজে যদি আইডেন্টিটি রেঞ্জ এই সমস্ত গুজব আর ডিফেমেশনের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে আর কখন আমরা এটাকে মেন মার্কেটে নিয়ে আসতে পারবো না স্যার। এতদিনের এত প্রচেষ্টা, এত প্ল্যানিং, এত ফান্ড, সবকিছু নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি যখন বলেছি তুমি এসবের মধ্যে জড়াবে না, তখন জড়াবে না, ব্যাস। কি বললো? আমি জড়াবো না? আমার নিজের তৈরি করা ড্রিম প্রজেক্ট, আমি নিজে দিন রাত এক করে সবকিছু তিলে তিলে তৈরি করলাম, আর এখনো বলছে সেই সবকিছু নষ্ট হলে ওর কিছু যায় আসে না। এত কিছুর পরেও ও আমাকেই বলছে এতে না জড়াতে। ওকে সত্যি আমাকে এতটা অযোগ্য মনে করে? একটা সামান্য সমস্যা পর্যন্ত ও আমাকে বিশ্বাস করে সামলাতে দিচ্ছে না? নাকি এই প্রজেক্টের জন্য আমি জেদ করে ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিলাম বলে তার শাস্তি দিচ্ছে এইভাবে? না চাইতেও দু চোখের দৃষ্টি একটা তীক্ষ্ণ জলীয়তায় ক্রমশ ঝাপসা হয়ে আসায় মাথা নিচু করে ফেললাম আমি। এর আগে কোনোদিনও উৎসব এহেন স্বরে কথা বলেনি আমার সাথে। অফিসে তো নয়ই, এমনকি বাড়িতেও নয়। তাহলে আজকে এইভাবে সকলের সামনেও কেন আমার সাথে এমন কঠিন ব্যবহার করলো? আমি কি এমন অন্যায় করেছিলাম? একটু জেদি তো করেছিলাম শুধু, তার জন্য কি এতটা কঠিন ব্যবহার প্রাপ্য আমার? কেমন লাগছে আপনাদের উৎসব আর উর্মির গল্প? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী পর্ব শোনবার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।